নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগে স্বাগত। সপ্তাহে প্রায় রোজই কিছু না কিছু রান্না করি। কোনো কোনো সময় এমন হয়ে যায় যে রান্নাগুলো প্রায় একঘেয়ের মতন হয়ে যায়, তাই মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে করে একঘেয়েমির থেকে বাইরে গিয়ে। সে রান্না করা হোক বা খাওয়া, একঘেয়েমি আর কার ভালো লাগে বলো? তাই একঘেয়েমি থেকে বেরিয়ে একটু আলাদা কিছু রান্না করেছি। তাই আমি রান্না করেছি এঁচোড়ের ডালনা। আমরা তো এঁচোড়ের ডালনা সবাই প্রায় রান্না করতে জানি, তবে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আমি কি করে ডালনা রান্না করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, আমার রান্না তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আবার তোমাদের রেসিপিগুলো আমার সঙ্গে শেয়ার করো। চলো বন্ধুরা, রান্নার প্রস্তুতি শুরু করা যাক। দেখো, আমি এঁচোড়টাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তবে জানোই তো এঁচোড় কাটতে কত ঝামেলা, তবুও এঁচোড়টা কেটেছি। এঁচোড় কেটে আমি হলুদ জলে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, এবং হলুদ জলে ভিজিয়ে রাখলে কি হয়, এঁচোড়ের কষটা বেরিয়ে যায়। এবার সেই এঁচোড়টাকে আমি কুকারে একটা সিটি দিয়ে নেব। কুকারেও আমি একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার একটা সিটি দিলেই হয়ে যাবে। এঁচোড়ের ডালনা রান্না করার জন্য আমি আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আবার এদিকে আমি পেঁয়াজটাকেও আধা থেতলে নিয়েছি। থেতলানো না, আমি এটা মিক্সিতেই পেস্ট করেছি, তবে খুব মিহি করিনি। তারপর এখানে দেখো, আদা, কাঁচা লঙ্কা এবং রসুন, আর নিয়েছি টক দই, আর এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। তবে টক দই আমার ঘরে ছিল বলেই আমি টক দই ব্যবহার করছি, নয়তো টক দই না থাকলে টক দই আমি দিই না, এমনি আমি রান্না করি। তবে চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এঁচোড় একটা সিটি দিয়ে দেখো জল ঝরিয়ে নিয়েছি। এঁচোড়টা খুব ভালো সেদ্ধ হয়েছে, ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। এই দেখো কত সুন্দর নরম হয়েছে, কিন্তু গোটা রয়ে গেছে। এমনি করে সেদ্ধ করে নিলে এঁচোড়ের তরকারিটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। এক সিটিতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এঁচোড়ের পরিমাণ বুঝে আমি তেলটা দিচ্ছি। যে এখানে যদি এঁচোড় বেশি হয় তবে তেলটাও আমাকে বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চিড়ে। একটি শুকনো লঙ্কাই আমি দেবো, বেশি দিলে বেশি ঝাল হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলায় আছে এলাচ আর দারচিনি, আর দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন। এবার এটার থেকে যখন ভাজা গন্ধ বেরোবে, বেরোলে পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে একটু ভালো করেই ভেজে নেব। আলুটা সাতলানোটা যদি ভালো হয় তবে তরকারির স্বাদটা এখানেই অর্ধেক বেড়ে যায়। যে কোনো তরকারি, মাছের ঝোল, মাংস বা ডালনার আলু সাতলানোর সময় অবশ্যই নুন দিয়ে ভাজতে হয়, তাহলে আলুটা অনেক বেশি খাওয়ার সময় টেস্টি হয়। এবার আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। একটু পরে ঢাকাটা তুলে দেখছি কেমন হয়েছে। একটু আলুটা একটু ভাজা হয়েছে, তবে আরেকটু সময় আমি এটাকে ভাজবো। আলুটা ভাজা হলে এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে আমি দিয়ে একটু ভাজবো। যেহেতু এখানে রসুন আছে তাই এটা আমি আগে দিলাম, তবে আগে দিলে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভাজা ভাজা হলে পরে তারপরে আমি বাদবাকি জিনিসগুলো আমি এখানে দেবো। এই রসুনের পেস্টটাকে আমি কিছু সময় ভেজে নেব। এতে একটু ভালো করে ভেজে নিলে পরে রান্নার ফ্লেভারটাও ভালো হয়। এই ভাজাটার থেকে যখন কাঁচা গন্ধ চলে গিয়ে একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। এই তো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা একটু সময় ভাজবো। যখন টমেটোর থেকে সুন্দর একটা কালার বেরোবে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার দেখো টমেটোটা বেশ ভালো কালার বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, না হলুদটা আগে দিই। হলুদ দিলে পরে কালারটা বেশি ভালো হয়। তবে দেখো আমি হলুদটা দেওয়ার পর কালারটা কত সুন্দর কালার চলে এসছে। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম এখানে কী বলে, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই মশলাটা একটু
কষিয়ে নিচ্ছি। এই কষানোর থেকে দেখো একটু একটু করে তেল ছেড়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজের পেঁয়াজটাও কিন্তু আমি খুব বেশি মিহি করিনি, একটু ছিবড়ে ছিবড়ে আছে। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত নিজে থেকে তেল বেরিয়ে না আসে। এখান থেকে তেল ছাড়লে পরেই আমি উপর থেকে দিয়ে দেব টক দই। টক দই যদি থাকে তবেই ব্যবহার করি। টক দই ছিল তাই আমি টক দইটা দিলাম। টক দই না দিলেও কোনো অসুবিধা নেই। টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে খুব বেশি আমি ভাজবো না। রান্নার মাঝে আজকের টিপসটা দিয়ে দিচ্ছি। আজকের টিপস হচ্ছে মাংস সাঁতলানোর সময় খুব বেশি নুন দিলে মাংস ভেঙে যায়। সেই জন্য মাংসের যখন আমি ঝোল দেব, ঝোল দেওয়ার পর আমি বাকি নুনটা দিয়ে দিলে মাংসটা বেশি সুস্বাদু হয় এবং গোটা গোটা থাকবে। অবশ্যই সেদ্ধ হবে কিন্তু মাংসটা ভেঙে যাবে না। আপনারা আমার এই টিপসটা একবার ফলো করে দেখবেন। মাংস সেদ্ধ হবে, নরম হবে, কিন্তু ভেঙে যাবে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এঁচোড়। এঁচোড় দিয়ে আমি খুব ভালোভাবে এঁচোড়ের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। তাই এটাকেও আমাকে মেশাতে অন্তত 2 থেকে 3 মিনিট রাখতে হবে। 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে ভালো করে তারপর আমি এখানে জল দিয়ে দেবো। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জল ব্যবহার করা যাবে, কিন্তু ঠান্ডা জল না দিয়ে যদি আমি ফুটন্ত জল ব্যবহার করি তবে ডালনার টেস্টটা অবশ্যই ভালো হবে। সবসময় আমি চেষ্টা করি গরম জল ব্যবহার করার। তবে কোনো কোনো সময় আমি ঠান্ডা জলও দিয়ে থাকি। সবসময় সেটা হয়ে ওঠে না, তবে চেষ্টা করি। গরম জল দিলে টেস্ট এবং রং দুটোই খুব ভালো হয়। বন্ধুরা, তোমরা আমার এই রান্নার রেসিপিটি দেখে লাইক, কমেন্টস এবং শেয়ার করো এবং আমার পেজটি সাবস্ক্রাইব করো। আর যারা আমার পেজে নতুন বন্ধু আছো তারাও অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিও। তাহলে আমার যত নতুন নতুন ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এঁচোড়টা ভাজা ভাজা হয়ে এসছে। আর 1-2 মিনিট আমি ভেজেই এখানে আমি জল দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, নিচটা কেমন ধরে ধরে এসছে। এঁচোড়টা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে ব্যবহার করব গরম জল। এঁচোড়ের ডালনা যখন রান্না করি আমি সবসময় গরম জল ব্যবহার করি। আমি এঁচোড়ের ডালনা ঠান্ডা জল দিই না। গরম জল দিলে পরে স্বাদ এবং রং দুটোই খুব ভালো হয়। এই দেখো আমি একদম ফুটন্ত জল, এই জলটাকে আমি দিয়ে দিচ্ছি। আগে একটু অল্প জল দিয়ে, মানে একটু কম জল দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে খুব জলের সঙ্গে মিশিয়ে দেবো। তারপর আমি বাকি যদি জলের দরকার পড়ে বাকি জলটা আমি পরে দেবো। এই দেখো আমি নেড়ে নিচ্ছি। এখানে আরও একটু জল দিতে হবে, কারণ এটা সেদ্ধ হতে সময় লাগবে। সেদ্ধ হলে পরে জলটা শুকিয়ে যাবে, নয়তো সেদ্ধ না হলে পরে তরকারির স্বাদটা আসে না। সেই জন্য জল দেওয়ার পরেও ওই 2 মিনিট একটু সেদ্ধ করতে হয়। তাই এখানে দিয়ে দিচ্ছি আমি আর একটু জল। জলের পরিমাণটা একটু বেশি রাখছি, নয়তো ডালনাটা রান্না হওয়ার পরেও জলটাকে শুষে নেয়। এবার একটু আমি নুনটা টেস্ট করে দেখব যে ঠিকঠাক আছে কি না। যদি প্রয়োজন হলে নুন দিতে হবে। হ্যাঁ, একটু নুন দিলাম আর একটু চিনি দেবো। চিনিটা একটু পরে দেবো। এই দেখো বন্ধুরা, এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি মিনিট 3-4 আমি এটাকে রান্না হতে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু মাথা চেরা কাঁচা লঙ্কা, কারণ সবাই তো ঝাল সমান খায় না। আমি তো আগেই আদা সঙ্গে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, সেই জন্য এবার আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি হয়ে গেছে, ঢাকনা তুলে দেখলাম ডালনাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি আর গরম মশলা। ঘিটা দিলাম। এবার আমি ভালো করে নেড়ে আমি উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা। বন্ধুরা, তোমরা যারা এঁচোড়ের ডালনা রান্না করতে জানো তারা তো জানোই, আর যারা না জানো তারা আমার রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। দেখবে এত সহজভাবে রান্না করলেও খেতে কিন্তু খুব ভালো হয়। এই দেখো আমার ডালনাটা প্রায় হয়ে গেছে। এবার আমি
এটাকে সার্ভ করার মতন পজিশনে চলে এসছে। এই দেখো রঙটা কত ভালো হয়েছে। বন্ধুরা, এঁচোড় কাটার সময় অবশ্যই হাতে আর যেটা দিয়ে কাটবে বটিটা বা ছুরি যেটা দিয়ে কাটবে সেখানে একটু সর্ষের তেল মাখিয়ে নেবে, তবে আঠাটা কম লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বাটা গরম মশলা। এঁচোড়ের ডালনা আমি যখনই রান্না করি আমি সবসময় চেষ্টা করি গরম মশলা বাটা দিতে। গরম মশলা বাটা যেন স্বাদটা দ্বিগুণ হয়। গুঁড়ো মশলাও দিই, খুব মানে সেটা খুব কম। অবশ্যই চেষ্টা করি আমি বাটা গরম মশলা ব্যবহার করার। হাতের সময় কম থাকলে তখন আমি গুঁড়ো মশলাই ব্যবহার করি। দেখো ডালনাটা দেখতে কত ভালো হয়েছে, খেতেও খুব ভালো হবে। এটা বুঝতে পারছি আমার হাতের ডালনা সবসময় খুব সুস্বাদু হয়। তোমরাও একবার রেসিপিটি ট্রাই করো। এবার আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, এটা কত সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু গোটা আছে, তেমন কিছু ভেঙে যায়নি। এই পদ্ধতিতে তোমরা একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের, খেতেও খুব ভালো হবে। এঁচোড়ের ডালনা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। বন্ধুরা, আরেকটি কথা, তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা তোমরা নতুন আজকে দেখছো। তোমাদের নতুন পুরানো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।